নানা রঙের দিন নাটক আমরা পড়তে শুরু করব। নানা রঙের দিন নাটক পড়তে শুরু করার সাথে সাথে একটা জিনিস আমাদেরকে একটু মনে করে রাখতে হবে, যে আমাদের যে দুটো নাটক আছে, বিবাহ বা নানা রঙের দিন, তার মধ্যে নানা রঙের দিন নাটকটা কিন্তু অপেক্ষাকৃত সহজ। ঠিক আছে, অপেক্ষাকৃত সহজ। এর ভাষা, বিষয়বস্তু, যাবতীয় আঙ্গিক প্রেক্ষাপট সবই সহজ। ওই আগেরটার মতো বিভাগ তুলনামূলক একটু জটিল নাটক, কিন্তু নানা রঙের দিন তুলনামূলক একটু সহজ নাটক, বিষয়বস্তুতে, ভাবে, ভাষায়, সব দিক থেকে। তো আমি সাজেস্ট করব তো নানা রঙের দিন করার, এবং আমি নানা রঙের দিন থেকে নোটও বেশি দেবো, বিভব থেকে নোট কম দেবো। কারণ নানা রঙের দিন লিখতে সুবিধা হয়, লিখে ভালো স্কোর করা যায়, কিন্তু বিভাব লিখে ভালো স্কোর যেমন করতে অসুবিধা, তেমন লিখতেও অসুবিধা। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নানা রঙের দিনটার উপর একটু বেশি জোর দেবো, বা নানা রঙের দিনটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। কেমন? আর পরীক্ষায় সর্বোচ্চ নাটকের দুটো থেকে অর প্রশ্ন থাকে, সে এমসিকিউতেও থাকে, বড় প্রশ্নও থাকে। তো সেই নিয়ে আমাদের বিশেষ চিন্তার কিছু নেই। এখন আমাদেরকে নানা রঙের দিন নাটক পড়তে হবে, শুরু করা যায় নানা রঙের দিন নাটক। এখন সুস্নিগ্ধা আমাকে একটা কথা বলো, যে নানা রঙের দিন এই বাক্য শব্দবন্ধের দ্বারা আমাদের মনের মধ্যে কি জেগে উঠছে? মানে আমি যদি বলি নানা রঙের দিন, শব্দটা শুনলেই আমার মাথায় কি ক্লিক করছে প্রথমে? এটা তোমরাই আমাকে প্রথমে বলো। সবার কাছ থেকে শুনবো, আগে সুস্নিগ্ধার দিয়ে শুরু করি। সুস্নিগ্ধা শুনতে পাচ্ছ? একটু শ্রীতময় বলুক। সুস্নিগ্ধা যখন শুনতে পাচ্ছে না, শ্রীতময় বলুক যে নানা রঙের দিন এই শব্দটা শুনলে আমাদের মনের মধ্যে কি স্ট্রাইক করে, কি মনে হয়, এক ঝটকায় কি মনে হয়, ছট করে। হতে পারে। আচ্ছা, বাকিরা, সমতা, সুমেধা, কি মনে হয়? আচ্ছা, আচ্ছা, বেশ বেশ। ওদিকে আমার রাজিয়া কিছু বলুক। রাজিয়া। বেশ, হতেই পারে। হুম, বলো। আচ্ছা, বেশ। আর কেউ কিছু বলবে? সাইব কিছু বলবে? সায়ন্তন, রাকেশ কিছু বলবে?
আচ্ছা, আমি বলি, তোমাদের আর বলতে হবে না। দেখো, নানা শব্দটার মানে কি? নানা শব্দটার মানে হচ্ছে বৈচিত্র্য, তাই না? নানান রকম মানে বৈচিত্র্যের ভরা, বিচিত্র রকম। তো নানা শব্দটার দ্বারা আমরা বৈচিত্র্যকে ইন্ডিকেট করি বা বৈচিত্র্যকে প্রকাশ করতে চাই। এরপরে আসে রং শব্দটা। রং শব্দটা অ্যাকচুয়ালি বিভিন্ন অবস্থাকে ইন্ডিকেট করে। যেমন প্রত্যেকটা রঙের একটা নিজস্ব ভাষা থাকে, সেই নিজস্ব ভাষা একটা নিজস্ব অবস্থা, একটা নিজস্ব ধরনকে ইন্ডিকেট করে। লাল রঙের দ্বারা আমরা যে ভাব বা যে ভাষাকে বোঝাতে চাই, বেগুনি রং বা কালো রঙের দ্বারা নিশ্চয়ই একই ভাব বা ভাষাকে বোঝাতে চাইবো না। আসলে রং জিনিসটা একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে তফাৎ করতে সাহায্য করে আমাদেরকে। আমাদের জীবনে রং আছে বলেই আমরা দুটো জিনিসকে আলাদা করতে পারি, না হলে পরে আমরা কিন্তু দুটো জিনিসকে আলাদা করতে পারতাম না। কারণ আমাদের চোখে যা কিছু আমরা দেখতে পাই, যা আমাদের দৃষ্টিগোচর, সেই সমস্ত দৃষ্টিগোচর বস্তু আলাদা হয় কারণ তাদের দুটো বস্তুর মাঝখানে একটা রঙের পার্থক্য থাকে। তাই রঙের পার্থক্য যদি না থাকে তাহলে সবই একই রকম মনে হতো, তাই না? তাই হ্যাঁ কি না আমার বলো তো? হ্যাঁ, এইবারে দিন শব্দটার মানে কি? দিন শব্দটার মানে হচ্ছে সময়কাল, সময়। দিন শব্দটার দ্বারা আমরা সময়কালকে বোঝাতে চাইছি, যে কোন সময়ের কথা বলা হচ্ছে। এবার যদি একটু শব্দ তিনটে একসঙ্গে নিয়ে মানে করার চেষ্টা করি, তাহলে এটা বোঝানো হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের জীবন কেমন কেটেছে, সেই জীবনের কাটার বৈচিত্র্যতাকে আমরা দেখছি সহজ করে। তো নানা রঙের দিন নাটকে আমরা দেখব একজন বৃদ্ধ অভিনেতার জীবনের স্মৃতিচারণা। যখন তিনি জীবনে 68 বছর বয়সে সে উপস্থিত হয়েছেন, তখন তার জীবনের পিছন দিকে ফিরে তাকে স্মৃতিচারণা করা, এবং সেই স্মৃতিচারণা সূত্রে তার জীবনের বিভিন্ন অবস্থা, ওঠা পড়া, সেই ওঠা পড়া নিয়ে আলোচনা আমাদেরকে করতে হবে। তো দেখা যাক এরপরে কি আছে। কি বলছে? বলছে রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা, তার বয়স মোটামুটি 68 বছর। আর কে আছে? আর আছে কালীনাথ সেন প্রপটার, তার বয়স মোটামুটি 60 বছর। তো 60 বছর আর 68 বছরের দুটো বৃদ্ধ এই নাটকের আমাদের কেন্দ্রবিন্দু। আচ্ছা, তোমাদের কারো বাড়িতে 60 বছর বয়সী কোনো ব্যক্তি আছে বা 68 বছর বয়সী কোনো ব্যক্তি আছে? আছে। তো 60 এবং 68 বছর বয়স, আমি মাঝামাঝি ধরলাম 64 থেকে 65 বছর বয়স, এই বয়সকালের মানুষজনেরা কেমন হয় একটু আমায় বলতে পারবে? তাদের কি বৈশিষ্ট্য আমরা মোটামুটি দেখতে পাই? আর আচ্ছা, আর আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? কিছুই বলে না। আর কেউ কিছু বলবে?
হুম হুম। তোমরা কি সবাই ঘুমিয়ে পড়েছো না কি বলো তো? কারোর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জেগে আছো? ঠিক আছে, চলো। এই যে 60 থেকে 64 বছর বয়সের বা 68 বছর বয়সের মানুষদের কথা আমি বলছি, তাদের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা জীবন সম্পর্কে অভিজ্ঞ। কারণ এরা জীবনের 60 থেকে 68 বছর কাটিয়ে এসেছে। এখন তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি তোমার এই 18 থেকে 20 বছর বয়স মোটামুটি সবারই, 18, 19, 17, 16 এরকম একটা বয়স। তোমার জীবনের যা অভিজ্ঞতা, তুমি জীবনকে যেভাবে জানো, চেনো, বোঝো, একটা ক্লাস 1 এর বাচ্চা কি সে কি তার জীবন কিভাবে কোনো জানে, চেনে, বোঝে? বোঝে না। একই রকম ভাবে আমাদের জীবনের, তোমার আমার, আমাদের জীবনের যা অভিজ্ঞতা, তার কাছে একটা 60 বছরের বয়স্ক বা 65 বছর বয়স্ক মানুষের জীবনের অভিজ্ঞতা ওই ক্লাস 1 আর 2 এর বাচ্চার মতো। তো এই 60 থেকে 68 বছর, এই এই এজ গ্রুপের যে মানুষ, 60, 70 এজ গ্রুপের যে মানুষ, সেই এজ গ্রুপের মানুষ এরা অনেক অভিজ্ঞ হয় এবং এদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি একটা অন্য মাত্রার হয়। ফলত সেই মাত্রার জন্য এরা কি করে, এরা এদের জীবনে এদের যে কি বলবো, বেসিক নলেজ বা এদের যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট লাইফ, তো এটা খুব স্পষ্ট হয়। তার ফলে এরা আমাদেরকে যে কথাগুলো বলে সেগুলো অনেকটা আমাদের কাছে জ্ঞানের মতো শোনায়। আমরা বলতে চাই অত জ্ঞান দিও না, তো ভাল লাগে না। তো এই জ্ঞানের মতো শোনায় কারণ তাদের অভিজ্ঞতা বেশি। তো সেই অভিজ্ঞতা যখন একটা মানুষের বেশি হয়, তখন সে তার জীবন সম্পর্কে সামনে থেকে পিছন দিকে যদি ফিরে তাকায়, তাহলে সে কি উপলব্ধি করে, সেটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল আলোচ্য বিষয়, মানে আমাদের এই নাটকের মূল আলোচ্য বিষয়। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি একটু পিছন ফিরে তাকিয়ে বলো তো, তোমার স্কুল জীবনটা কেমন ছিল, ক্লাস 5-এ ভর্তিটা কেমন ছিল, ক্লাস 4-এর স্পোর্টসটা কেমন ছিল, ক্লাস 7-এর সরস্বতী পুজো কেমন ছিল, ক্লাস 1-এর হাতেখড়ি কেমন ছিল, বা ক্লাস 3-র হচ্ছে গিয়ে স্বাধীনতা দিবসের পতাকা তোলা কেমন ছিল। এই জিনিসগুলো তোমাদেরকে মনে করতে বলা হলে তোমাদের প্রত্যেকেরই মনে কিছু জিনিস মনে আসে। কিংবা ধরো বলা হলো যে ক্লাস 8-এর হচ্ছে গিয়ে তোমার স্কুলে ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রামে তুমি কেউ ধরো নাটক করেছিল, সেই নাটকের কথা জিজ্ঞেস করা হলো। বা কোনো একটা কেউ বা আঁকা প্রতিযোগিতায় বা কোনো একটা মার্কস টপ করেছিলে বা কিছু একটা র্যাঙ্ক করেছিলে, সেটা জিজ্ঞাসা করা হলো। বা কেউ ধরো স্কুলে টপ করেছো, বলা হলো ওই অমুক ক্লাসে তুমি টপ করেছিলে, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এই জিনিসগুলো তোমার মনে আসলে কখনো আনন্দ, কখনো দুঃখ মনের মধ্যে আসে। কখনো মনে হয় ইস ওটার একটু ভালো হলে পারতো, কখনো মনে হয় উফ ওটা তো ফাটিয়ে দিয়েছিলাম আমি, আর কখনো মনে হয় ইস এটা আমি একেবারে মানে পুরো কেচিয়ে দিলাম। তো এই যে নানা জাতীয় অনুভূতি গুলো হওয়া, সেই অনুভূতি গুলো আমাদের হয় কি হয় না? তোমরা বলো তো আমাকে। এখন যদি আমি তোমাদের পিছনের কথা জিজ্ঞাসা করলাম, হয়। তো এই যে আমাদের অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোই নানা রঙের গুণ। এই অনুভূতিগুলো নানা রকমের, তার মধ্যে বিভিন্ন রকম রং আছে। কোনোটার মাত্রা একই রকম নয়, বিভিন্নটা বিভিন্ন রকম মাত্রার। তো সেই বিভিন্নটা বিভিন্ন রকম মাত্রার যে দিন, সেই দিন আমাদের সামনে ফুটে এসেছে। এইবারে কি বলা হয়েছে, এইবারে বলা হয়েছে, কি বলা হচ্ছে দেখো, বলছে পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ। আমাদের যে চরিত্রলিপি, সেখানে একটা আরেকটা কথা বলা হয়েছে যে রজনীকান্ত সেন বৃদ্ধ অভিনেতা। অভিনেতা মানে কি? অভিনেতা মানে হচ্ছে যিনি অভিনয় করেন, যিনি অভিনয়ের দ্বারা অন্যকে আনন্দ দান করেন। তো আমাদের রজনীকান্ত সেন বৃদ্ধ অভিনেতা। তো বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত সেন, সরি রজনীকান্ত চট্টোপাধ্যায়। তো রজনীকান্ত চট্টোপাধ্যায় হচ্ছেন আমাদের বৃদ্ধ অভিনেতা। তার সাথে কি আছেন, কালীনাথ সেন প্রম্পটার। এখন এই অভিনয় যিনি করেন, এই অভিনয় জিনিসটা অনেকটা, অভিনয় জিনিসটার সঙ্গে অনেকটা মিথ্যে জড়িয়ে আছে না? কারণ অভিনয়ে তো আমরা সেটাই দেখি যেটা সত্যি নয়। এই অভিনয়ে আমরা সত্যি ঘটনা কতটা বা দেখি। তো অভিনয় জিনিসটার মধ্যে কিছুটা মিথ্যে লুকিয়ে আছে।
তো সেই মিথ্যে জিনিসটা একটা মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে সেইটা আমরা এই নাটকে দেখব। আর কি আছে? আর আছে কালীনাথ সেন প্রম্পটার। প্রম্পটার মানে কি? যার কথা শুনে অন্য কেউ কথা বলে। অর্থাৎ এখানে কালীনাথ সেন তার নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি করেছেন। তো সেই কালীনাথ সেনের কথাও আমরা দেখব। দেখা যাক তারপরে কি বলছে। পেশাদারি থিয়েটারের একটা ফাঁকা মঞ্চ। থিয়েটার, আমরা থিয়েটার দেখেছি বা থিয়েটার কি জানি, এটা আমাকে বলো তো। না, নাটক আর থিয়েটার এক না, আলাদা। সেই প্রসঙ্গে এখন যাব না, এখন আগে একটু পড়িয়ে নি। হুম হুম। অনেকটা এক। অনেকটা এক। আচ্ছা, তো পেশাদারি থিয়েটারের একটা মঞ্চে ওনারা রয়েছেন। ওনারা যেহেতু বৃদ্ধ অভিনেতা, তো মঞ্চে থাকাটা ওনাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। মঞ্চই তাদের ঘর গৃহস্থালী। অভিনয় যার হচ্ছে গিয়ে পেশা, মঞ্চ তার কাছে ঘর গৃহস্থালী। মঞ্চের উপরে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট। গত রাত্রে যে নাটকটা অভিনীত হয়েছে সেই নাটকের কিছু দৃশ্যপট। নাটকের দৃশ্যপট মানে কি? একটা নাটক করতে গেলে শুধু তো অভিনেতা অভিনেত্রী হলে হয় না, পাত্রপাত্রী হলে হয় না। আগের নাটকে আমরা দেখলাম যে সাজ সরঞ্জাম দরকার, সেই সাজ সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, তাই ওই নাটকের নাম হওয়ার ছিল অভাব। তো যাই হোক, সেই সাজ সরঞ্জাম পড়ে রয়েছে এই আমাদের কোথায়, আর সাজ সরঞ্জাম পড়ে রয়েছে আমাদের মঞ্চের উপর। সেই মঞ্চে কে রয়েছে? মঞ্চে রয়েছে আমাদের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। জিনিসপত্র আর যন্ত্রপাতি চারদিকে ছড়ানো। মঞ্চের মাঝখানে একটা টুল ওল্টানো রয়েছে। একটা রাত্রি, এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। তো জ্বলন্ত মোমবাতি হাতে হাসতে হাসতে দিলদারের পোশাক পরে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেন। মঞ্চের উপরে কি রয়েছে? একটা টুল উল্টানো রয়েছে, একটা টুল উল্টে রাখা রয়েছে। ভালো কথা, দেখা যাক। তো আমরা একটা জিনিস একটু যদি খেয়াল করি, টুল সাধারণত কেমন ভাবে থাকা উচিত? টুল তো সোজাভাবেই রাখা উচিত যাতে আমরা বসতে পারি। টুল সোজাভাবেই তো থাকা উচিত যাতে আমরা তাতে বসতে পারি। কিন্তু এখানে টুল রয়েছে উল্টানো, তাহলে সেখানে কি আমরা বসতে পারবো? এখানে টুলটো রয়েছে উল্টানো, তাহলে কি আমরা বসতে পারবো সেখানে? উল্টানো টুলে কি বসতে পারবো? পারবো না। তো এখানে একটা জিনিস, যেটা বেসিক সমস্যা, সেটা হলো বেসিক সমস্যা নয়, ওখানে যে জিনিসটা আমরা বলছি, এখানে এই জিনিসটাই বলতে চাওয়া হয়েছে যে জীবনের যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থায় আমরা নেই। বলা ভালো, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায় নেই। তাই তার জন্য যে টুলটি নির্দিষ্ট রয়েছে মঞ্চের মাঝখানে, সেটা উল্টানো। তার জীবনটা অনেকটা উলটপালট হয়ে আছে। সেই উলটপালট জীবনের কাহিনী পুরো নাটক জুড়ে আমরা পড়বো। তো এই যে এখানে উল্টানো টুল আসলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের ব্যঞ্জনা। যে তার জীবনের যা কিছু হওয়া উচিত ছিল সবই ওলটপালট হয়ে আছে, সেই উল্টানো টুল তারই ব্যঞ্জনা। দেখা যাক কি বলছে। বলছে আচ্ছা, ব্যাপারটা কি? কি গেরো ঘুমলুম, তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ, হল ফাঁকা। শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোগ, আর আমি দিলদার এতক্ষণ পরে গ্রিন রুমে নাক ডাকছিল। নাটকের অভিনয় হয়েছে, নাটকের অভিনয় শেষও হয়ে গেছে, সমস্ত পাত্রপাত্রী যে যার বাড়ি চলে গেছে। কিন্তু আমাদের রজনীকান্ত চট্টোপাধ্যায়, তিনি আর বাড়ি ফিরতে পারেননি। কেন? কারণ তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। ফলত যা হওয়ার তাই হয়েছে, পাত্রপাত্রী সবাই যে যার বাড়ি চলে গেছে।
উনি একা নাটকের গ্রিন রুমে পড়ে রয়েছেন, আর কোনো সমস্যা নেই। একটা সাধারণ ঘটনা যে একজন অভিনেতা, তিনি নাটকের পর একটু মদ খেয়েছিল, মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিল। এখন বাকি সবাই বাড়ি চলে গেছে, তো উনি আর বাড়ি যেতে পারেননি, ফলত উনি গ্রিন রুমেই এখনো রয়ে গেছে। এটা একটা খুব সাধারণ ঘটনা, সাধারণ ঘটনার মধ্যে কোনো অস্বাভাবিক তথ্য নেই, এই নিয়ে চাপেরও কিছু নেই। তারপরে কি, 12টা বেজে গেছে, আমার 12টা বেজে গেছে। এইখানে হচ্ছে আসল কথা, যে নাটক শেষ হয়ে গেলে পরে বাড়ি চলে যেতে হয়। নাটক শেষ হয়ে গেলে পরে তাকে তার আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে হয়। তাই যদি না করে নাটক শেষ হয়ে যাওয়ার পরেও কেউ যদি থেকে যায় গ্রিন রুমে, কেউ যদি থেকে যায় থিয়েটার হলে, তাহলে তার জীবনের 12টা বেড়ে গেছে। কারণ যখন যে সময়ে কাজটা করা উচিত সেই কাজটা সেই সময় না করতে পারলে সেই কাজটার আর কোনো গুরুত্ব থাকে না। তো যেহেতু নাটক শেষ হয়ে গেছে, ফলত এখন তার বাড়ি যাওয়া উচিত। সে যদি এখন বাড়ি না যায়, তাহলে তার জীবনে সমূহ বিপদ ঘনিয়ে আসছে বা এসেছে, কারণ সে স্বাভাবিক জীবনে জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছে। সে একটি অস্বাভাবিকত্বকে প্রশ্রয় দিচ্ছে, এবং নাটকের পরে সে যদি গ্রিন রুমে থেকে যায়, তাহলে তার স্বাভাবিক জীবন ব্যতিব্যস্ত হয় বা স্বাভাবিক জীবন নষ্ট হয়, সেটাই বলতে চাওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ধুর 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5, রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর বাহ ঘুম, বাহ বাহ বুদ্ধা। আচ্ছা क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে, রামব্রিজ, এ রামব্রিজ, আরে কোথায় গেল লোকটা, কোথায় হেনো টেনে পড়ে আছে, এ রামব্রিজ। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে বসে পড়েন, মোমবাতিটাকে মাটিতে রাখেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত, তিনি মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। খুব ভালো কথা, এতে কোনো অস্বাভাবিকত্ব নেই, কোনো ঝামেলা নেই। মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়ার পরে কি হলো, তিনি অনেক পরে উঠলেন। ওঠার পরে তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, তখন জ্ঞান ফিরে পেয়ে স্টেজে আসলেন এবং দেখলেন সেখানে কেউ নেই। তিনি উল্টে পড়ে থাকা যে চেয়ারটা, উল্টে পড়ে থাকা যে টুলটা, সেই টুলটাকে সোজা করলেন, সোজা করে উঠে বসার চেষ্টা করলেন। ভালো কথা। তারপরে কি বলছেন, টুলটা সোজা করে তার উপরে বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন, চারিদিক নিচ্ছুপ। তিনি একটা মোমবাতি মাটিতে রাখলেন, সেই মোমবাতি মাটিতে রাখার পরে দেখা গেল চারিদিকটা নিচ্ছুম হয়ে পড়ে আছে। তার হাতের মোমবাতিটাকে তিনি মাটিতে রাখলেন আর টুলটাকে সোজা করে নিয়ে বসলেন। ভালো কথা। হতাশ টুলটা, চারিদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার, কেমন যেন ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিল মুখে। তার ফল হলো কি, না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিজ্ঞাত মেন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়ে গেছে, যা হোক, মাথা ঝাঁকিয়ে। উফ, আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস, না উনি সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে দিল, একেবারে রামধেনু। কি হয়েছে, গতকাল রাত্রেও তিনি একই রকম ভাবে মদ খেয়ে মাতাল হয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। রামব্রিজ বলে একজন ব্যক্তি, তিনি তাকে ট্যাক্সি ডেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো এটা খুব ভালো ব্যাপার, তার জন্য একটা বকশিস পাওনা আছে রামব্রিজের। রামব্রিজকে সেই জন্য রজনীকান্ত আজকে বকশিস দিয়েছে। তো তার ফল কি হয়েছে, রামব্রিজ সেই বকশিসের টাকায় আবার মদ কিনে এনে আবার রজনীকান্তকে খাইয়েছে, নিজেও খেয়েছে। এটা অসাধারণ ব্যাপার। ফলত মেইন গেটে তালা পড়ে গেছে। তো রজনীকান্তর বক্তব্য, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি, যে যাকে বকশিস দিলাম সেই মদ খেয়ে আবার মাথা হয়ে পড়ে আছে। মহা মুশকিল, মহা মুশকিল কিনা বল তোরাই। যাকে তুই বকশিস দিলি যে তোকে মদ, তুই মাতাল হয়ে পড়ে আছিস, তোকে বাড়ি পৌঁছে দিয়েছে বলে, সেই আবার মাতাল হয়ে তোকে হচ্ছে গিয়ে করে দিল। সেই আবার মাতাল হয়ে তোর কাছ থেকে ব্যাস করে দিল, তোকে আবার ফাঁসি দিল।
সে মদ খেয়ে পড়ে আছে। এইবারে কি হচ্ছে, এইবারে দেখা যাক কি হচ্ছে। মেন গেটে তালা পড়ে গেল। এই যে বললাম সময়ের কাজ সময় না করলে পরে মহা বিপদ। তো ওই সময়ের কাজ সময় না করে ঘুমিয়ে পড়ায় মেন গেটে পড়ে গেছে তালা। তো মেন গেটের তালা পড়ে গেছে। এবারে কি বলা হচ্ছে, এই মেন গেটে তালা পড়ে যাওয়া এই ঘটনার কি ব্যঞ্জনা কেউ বলতে পারবা? আচ্ছা বেশ, সুযোগটা যেটা ছিল সেটা আর থাকলো না। অসাধারণ। মেন গেটে তালা পড়ে গেছে, এর মানে এটাই বলতে চাওয়া হচ্ছে সহজ করে যে সময়ের কাজ সময় না করলে পরে তোমায় কিন্তু একটু পস্তাতে হবে, সুযোগের সদ্ব্যবহার না করলে তোমাকে পস্তাতে হবে। কেমন? এইবারে কি বলছে দেখা যাক। এইবারে বলছে এইবারে কি বলছে দেখা যাক। উফ, আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা দিলুম তোকে বকশিস, না তুমি সেই আনন্দেই আমাকে 1.5 বোতল খাইয়ে গেলে, একেবারে রামধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। উফ, জিভটা কি টানছে রে বাবা, একটু থামেন। মাতাল রজনীকান্ত একা একাই বকছে, কি বলছে যে মাতালের হচ্ছে এই বিপদ, সে ছাড়বো বললেও ছাড়ার নেই, ছাড়ার চেষ্টা করলেও সে ছাড়তে পারছে না, ছাড়তে পারে না। তো ফলত কি বিপদ? বিপদ হচ্ছে এটাই যে তিনি তার নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে আছেন। তিনি রাম রামবৃক্ষে বকশিস দিলেন, বকশিসের টাকায় সেই আবার ওনাকে 1.5 বোতল মদ খাইয়ে গেল, একেবারে রামধেনু মদ, দেশি মদ। ফলত একেবারে মানে তার দোষটাও করা, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। ভালো। তারপরে বলছে অকারণে বাবা, কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয়, আর মদ খাই। ও ভগবান, সিদ্ধাটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন, আর কি বয়সে এত সয়, বড় বুড়ো হয়েছে ভাবুন দেখিনি। থামেন। ফলত দাঁড়াচ্ছে এটাই যে তিনি আত্ম উপলব্ধি করছেন আজ রাতে তিনি কতটা মদ খেয়েছেন সেটা সম্পর্কে তার কোনো সম্যক ধারণা নেই। তিনি আন্দাজ করতে পারছেন না তিনি কতটা মদ খেয়ে ফেলেছেন। তো তারপরে তিনি উপলব্ধি করছেন এগুলো সবই অকারণে, এই নেশা সবই অকারণে, এর কোনো কারণ নেই, এর কোনো তাৎপর্য নেই, এর কোনো সুফল নেই, কিছুই নেই, কোনো জবাবও নেই এর। রোজ দিন যায় সন্ধ্যায় মদ খাই, এটা অভ্যাস, নেশার মতো দাঁড়িয়ে, নেশাটা একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছে। করতে হয় তাই করি, কিন্তু কেন করি, করি কি আনন্দ পাই, করলে পরে কি ক্ষতি হয় কি ভালো হয়, সেই বোধ বুদ্ধি বিচার ক্ষমতা রজনীকান্তের হারিয়েছে। তারপরে কি বলছে, আর কি বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু, 68টা বছর কি কম বয়স? হ্যাঁ, ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে রেডি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল, সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও নেই। সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কাটেন উঠবেই, শ্মশানঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দুধ উইলস রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। রজনীবাবু একা একাই কথা বলছেন। তার মনে হচ্ছে তিনি যা কিছু করেন সেগুলো অকারণ, তার কোনো প্রয়োজন নেই,
তার কাছে অকারণ অপ্রয়োজনীয় জিনিসগুলো অকারণ অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলো সম্পর্কে তিনি এবার নিজেকে নিজে প্রশ্ন করছেন যে রোজ সন্ধে হয়, দিন যায়, মদ খাই, তো এটা তো কোনো ঠিক কাজ নয়। আর তাছাড়াও শরীরের দিকে যে একটু তাকাতে হবে, কারণ তিনি বয়স হয়েছে তার, তিনি জীবনে 68টা বছর বেরিয়ে এসেছেন। এই 68 বছরের কথা উঠলে তার মনে উপলব্ধি জানছে যে 68টা বছর তিনি করলেনটা কি। এই 68টা বছর জীবনের একটা একটা করে বছর কেটে গেল, কিন্তু তিনি কি করলেন, তার জীবনের অ্যাচিভমেন্টটা কি, তার জীবনের পাওনাটা কি, নাকি তিনি হারালেন নাকি পেলেন, এই প্রশ্নটাই তার মনে বারবার করে জাগছে। কি বলছেন, লম্বা লম্বা চুলে ডেলি হাফ শিশি কলপ লাগবে, তিনি বয়স হয়েছে, চুল পেকে গেছে, কিন্তু তিনি অভিনয় যখন করেন তখন পাকা চুল দেখালে তো চলবে না, তখন তো তরুণের মতো একটা ব্যবস্থাপনা রাখতে হবে, সেজন্য চুলে তিনি কলপ লাগান, অর্থাৎ চুলে তিনি রং করেন। তো লম্বা লম্বা চুলে ডেলি হাফ শিশি কলপ লাগিয়ে, ডেলি অনেকটা করে রং লাগিয়ে তিনি কি করেন, অভিনয় করতে চান। তার লম্বা চওড়া চেহারা আছে একটা, এবং তার একটা অভিনয় দক্ষতা আছে, তাতে মানিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন, কারণ তার তো বয়স হয়েছে, তাকে তো এবার অবসর নিতে হবে। অর্থাৎ এখানে লেখক এটাই বলতে চাইছেন যে রজনীকান্ত ফুরিয়ে আসছে, রজনীকান্তের মেয়াদ আস্তে আস্তে ফুরিয়ে আসছে, রজনীকান্ত ইজ নো মোর, রজনীকান্ত শেষের পথে। তো সেই শেষটাকে তার মেনে নিতে হবে, কিন্তু তা তিনি মেনে না নিয়েও তিনি এখনো চালিয়ে যাচ্ছেন আগের মতো উচ্ছৃঙ্খল জীবন, এখনো চালিয়ে যাচ্ছেন আগের মতো মানে খামখেয়ালিপনা। এটা কি ঠিক হচ্ছে? এটা কথক জানতে চাইছেন। তো এরপরে কি হচ্ছে? বলো। হুম, বলো। হুম, হুম, দেবো, কেন দেবো না। হ্যাঁ, এর মানে এটাই বলতে চাওয়া হচ্ছে, আমি বলছি এখনো ওই অংশে যায়নি, ওই অংশ বাকি আছে। এর মানে এটাই বলা হচ্ছে যে তার জীবনে এখনো আর কিছু বাকি নেই। তার যেহেতু 68 বছর বয়স, আমরা যদি একটা মানুষের জীবনকে একটা দিনের সঙ্গে তুলনা করি, তাহলে তার জীবনে কতগুলো অংশ পাবো, শৈশব পাবো, কৈশোর পাবো, বার্ধক্য পাবো, তরুণ্য পাবো, পৌর অবস্থা পাবো। তো রজনীকান্তর জীবনের শৈশব, কিশোর, বার্ধক্য, তরুণ, প্রৌঢ় সবই পেরিয়ে গেছে। এখন তিনি এসে দাঁড়িয়েছেন কোথায়, বৃদ্ধাবস্থায়। ফলত তার জীবনের সকাল, দুপুর, সন্ধ্যে সবই পেরিয়ে গেছে, এখন শুধু মাঝরাত্রি, বৃদ্ধ অবস্থার পরেই কি মৃত্যু। সেজন্য এখন মাঝরাত্রির অপেক্ষা মানে মৃত্যুর অপেক্ষা। তার যে বয়স, এই বয়সের পরে তার জন্য যে কাঙ্ক্ষিত বস্তুটি রয়েছে সেটি হচ্ছে মৃত্যু। তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, এটাই বলতে চাওয়া হচ্ছে। বুঝেছ? অর্থাৎ তার জীবনের বাকি সমস্ত ফেস অতিক্রান্ত। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হচ্ছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, এখানেই গল্প শেষ। মাঝরাত্রির অপেক্ষা এখন মানে এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা, তারপরেই গল্প শেষ। রজনীবাবু বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না, কারণ রজনীবাবু মৃত্যুকে মেনে নিতে চাইবেন না, তিনি মৃত্যুকে ভালোবাসবেন না। তিনি বলবেন আমি মৃত্যু চাই না, কিন্তু কাটেন উঠবেন, কিন্তু মৃত্যু আসবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব সবাই থাকবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে কার হাত ধরে, ওপারের দূতের হাত ধরে, যেখানে উইংস রেডি। অর্থাৎ নাটকের যে অভিনেতারা অভিনয় করেন, আর ওপারের দূত উইংসে, অর্থাৎ যেখান থেকে প্রম্পটার প্রম্পট করেন, সেইখানে উইংসে ওপারের দূত রেডি, তার হাত ধরে তাকে রওনা দিতেই হবে। অর্থাৎ নাট্যমঞ্চ ছেড়ে তাকে পাড়ি দিতে হবে অন্য এক দেশে, অন্য দূর দেশে তাকে পাড়ি জমাতে হবে। একটু তাকান, একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। তিনি একটু থামিয়ে হলের দিকে, সামনের দিকে তাকালে দেখতে পান, হলের শেষ প্রান্তে তাকান, তাকে কি দেখতে পান দেখা যাক।
জানেন রজনীবাবু, 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়েছে। জীবনে প্রথম। কেন জানেন? এ সবই হচ্ছে মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান। তিনি নিজে নিজেই বলছেন যে 45 বছরের থিয়েটার জীবন তার, তার 67 বছর বয়স, 45 বছরের থিয়েটার জীবন। তাহলে তার কত বছর বয়স থেকে থিয়েটার করছে বলতো? 68 না 67? কথা 68। 23 বছর বয়স থেকে সে থিয়েটার করছে। ফলত দীর্ঘ 45 বছরের থিয়েটার জীবনে এই প্রথম, এই প্রথম তিনি কি করেছেন? এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে এই সমস্ত মাতলামো করছেন। কারণ এসবই হচ্ছে মাতালের কারবার। প্রথম মাঝরাতে একা, অর্থাৎ এর আগে কখনো এইরকম অনুভূতি সম্মুখীন তিনি হননি। এর আগে কখনো এরকম ভাবে জীবনকে আত্মোপলব্ধি তিনি করেননি। আজকে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে মাতালের মতো তিনি এই কারবার করছেন। তিনি ফুটলাইটের কাছে যান। ফুটলাইটের কাছে গিয়ে কি দেখেন? সামনে কিছু দেখা যায় না, অত দূরে ব্যালকনি। ফার্স্ট বক্স দেখা যাচ্ছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্স সব গভীর অন্ধকারে ডুবে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। এই চারিদিকে নিস্তব্ধতা, নিরিবিলি, সবকিছু দেখে যেন তার মৃত্যুপুরী মনে হচ্ছে। মনে হচ্ছে এ যেন তার পরিচিত থিয়েটারের মঞ্চ নয়, এ যেন তার পরিচিত থিয়েটারের অডিটোরিয়াম হল নয়, এ যেন এক মৃত্যুপুরী। সেই মৃত্যুপুরীর দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে তার জীবনের, কালো অঙ্গারে লেখা তার জীবনের শেষ কথাগুলো। অর্থাৎ তার মনে হচ্ছে যে এই যে অবস্থায় এসে তিনি দাঁড়িয়েছেন, তারপরেই তার মৃত্যু আসন্ন, এবং তিনি মৃত্যুর সেই হাতছানিকে যেন সামনে থেকে দেখতে পাচ্ছেন। সে কথাই বলা হয়েছে যে সব মিলিয়ে যেন একটা শ্মশান, ওর দেওয়ালে দেওয়ালে কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। এবং এই যে মৃত্যুপুরী রূপ একটা কল্পনা, সেই কল্পনায় তিনি দেখতে পাচ্ছেন তার জীবনের যে শেষ কথাগুলো, বাস্তব সত্যগুলো, সেগুলো সব লেখা রয়েছে কোথায়? কালো কালো অঙ্গারে এই সমস্ত দেওয়াল। মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা? কি শীত, সব আছে শুধু মানুষ নেই। সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। মরে গেছে নাকি? শীত ডাড়ার ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন। হঠাৎ চেঁচিয়ে, রামব্রিজ, রামব্রিজ কাহা গা রে? এই মাঝরাতে একা একা কিসব মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছি। হবে না কেন? কম গিলেছি আজকে? মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করে, সকাল সন্ধ্যে বেড়াতে যায়, সকাল সন্ধ্যে বেড়াতে যায়, আহ সন্ধ্যেবেলা কীর্তন টের্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু কি সব করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন লাগছে। যান যান, মেকআপ টেকআপ তুলে, চুল টুল আছড়ে, ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখি। কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবে যে। উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, সেই যে এই অমনি এগিয়েছেন, দেখা গেল পরনে পয়লা জামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কয়েক নাচছেন দোকানে। চিত্তরঞ্জনবাবুর ভয়ে চিৎকার করে পুছেছেন, হেই কে, কি চাই তোমার? রজনীবাবুর আত্ম উপলব্ধি হচ্ছে। তিনি কি আত্ম উপলব্ধি করছেন? যে এই মদ খাওয়াটা ছাড়তে হবে, আর দুদিন বাদে তার মৃত্যু আসন্ন। তো এখন এই 68 বছর বয়সে তার মতো যা অন্যান্য যারা ব্যক্তি, তারা একটা সাধারণ জীবনযাপন করে, একটা সুস্থ জীবনযাপন করতে চান। আর রজনীবাবু যে জীবনযাপন করেন সেটা এক নয়, সেটা ঠিক নয়। ফলত তার মনে হচ্ছে যে এই জীবনটা তার মানে উদযাপন করা উচিত নয়। তিনি একটা অন্য জীবন ডিজার্ভ করেন। তো সেই ভেবে তিনি বাড়ি যাওয়ার মনস্থির করলেন যে না, আমাকে বাড়ি যেতে হবে। মাঝে রাতে তিলদারের পোশাক পরে মদ, পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় আবোল তাবোল বকা উচিত নয়। কেউ শুনলে ভয় পাবে। চোখগুলো কেমন দেখতে লাগছে, মেকআপ টেকআপ তুলে, চুল টুল আছড়ে, ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যাবে তিনি সিদ্ধান্ত নিলেন। এবং তিনি ভাবলেন যে এইসব ভাবলে সারাদিন ধরে তার হার্ট ফেল করবে। তো এমনটা ভাবা উচিত নয়। তার সিদ্ধান্ত নিলেন যে তিনি বাড়ি যাবেন। তিনি নিজেকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
ভালো কথা। তিনি উইংস দিয়ে বেরিয়ে যেতে চাইবেন, সেই সময় দেখা হয়ে গেল কার? কালীনাথ সেনের সঙ্গে। কিরকম অবস্থা তার? পরনে পয়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঢোকেন। ইন্ডিয়ার একজন বৃদ্ধ মানুষ, কি বলছে দেখা যায়। তাকে দেখে রজনীকান্ত স্মরণ করে ভয় পেয়ে গেছে। এই কে, কি চাই তোমার, বলে তিনি লাফিয়ে উঠেছেন। তারপরে অর্ধেক রাত অর্ধেক মিনতি করে বলছেন, কে তুমি, তোমার কি চাই? বলছে, আমি আমি কালীনাথ সেন। রজনীকান্ত বলেন, এখনো ভয় পেয়ে, কে, নাম বলো। কালীনাথ সেন আস্তে আস্তে এগিয়ে এসে বলে, আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে আবার টুলের উপর বসে পড়েন। তিনি এটা আশা করেননি যে এরকম একজন মানুষ এখানে থাকতে পারে, তাই তিনি অসহায় বোধ করছেন, কারণ তিনি ভাবছিলেন তিনি একা আছেন। কিন্তু না, তিনি একা না, তার সাথে আরো কেউ আছে আড়ালে। তিনি সেটা কখনো বুঝতে পারেননি, কখনো কল্পনাও করেননি। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। তো রজনীকান্তের শরীর কাঁপতে থাকে। হ্যাঁ, কে? ও তুমি কালীনাথ, তুমি এত রাতে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে গ্রিন রুপে ঘুমাই চাটুজ্যবাবু, কেউ জানে না। আপনি বামন মানুষ, মিথ্যে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যমশাই। আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। কালীনাথ সেন অত্যন্ত দরিদ্র একজন মানুষ, এবং তার নিজের থাকার কোনো জায়গা নেই। ফলত তিনি তার থাকার আশ্রয় না থাকায় এই নাটকের যে থিয়েটারের হল, সেই হলের গ্রিন রুমেই ঘুমান। এবং সেটা কেউ জানলে তার শোয়ার জায়গা থাকবে না, তার চাকরি চলে যাবে, তার একটা দুর্গতি নেমে আসবে জীবনে, সে সম্পর্কে তিনি সম্যক ধারণা রাখেন। তো সেই ভেবে তিনি বলছেন, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। রজনীকান্ত বলছেন, ও কালীনাথ, তাই বলো, বলো কালীনাথ, কি হয়েছে জানো? আজকে শুধু আমি 7টা ক্লাব শুনেছি, দুবার তো শুনেছি মাইরি, এই না হলে অ্যাক্টিং। কে যেন বললে, দেখছো রজনী চ্যাটার্জি, রজনী চ্যাটার্জি মরা হাতি শোয়ালা। তাহলেই বুঝলে পাবলিক, কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। আসলে এই যে যারা অভিনয় করে, যারা কোনো পারফর্মিং আর্ট করে, তাদের কাছে এই পাবলিকের যে কমেন্ট, পাবলিকের কমপ্লিমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তাদের যে কাজ, সেই কাজটা তো মানুষকে খুশি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই কাজ করে তারা যদি আনন্দ দিতে পারে, তবেই মানে তাদের সার্থকতা। যদি আনন্দ না দিতে পারে, তবে তাদের সার্থকতা একেবারেই থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষগুলো, যারা কিনা তোমার পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, যারা কিনা অভিনয়, নাচ, গান, এই জাতীয় শিল্পগুলো চর্চা করেন এবং এই শিল্পগুলো প্রদর্শন করেন, পাবলিকের ফিডব্যাক তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর পাবলিক তাদেরকে প্রশংসা করলে তারা খুব আনন্দিত হন, উৎফুল্ল হন, এবং তারা খুব সাহস পান, তারা খুব চার্জড হন। তো সেই পাবলিকের কমেন্ট এখানে ভীষণ 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 জরুরি। দুবার স্পষ্ট শুনেছেন যে এই মাইরি, এই না হলে অ্যাক্টিং, কে বলেছে? আর একজন বলেছে যে মরা হাতি সোয়া লাখ টাকা। অর্থাৎ সবাই তার অভিনয়ের প্রশংসা করছে। অর্থাৎ 68 বছর বয়সে এসে যখন চুলে পাক ধরে গেছে, যখন
শরীর আর তেমন চলছে না, কিন্তু তাও চলে হাফ শিশি কলপ লাগিয়ে হাফ শিশি কলপ লাগিয়ে যে অভিনয় করেন, সেই অভিনয়টা যে এখনো পাবলিক ভালোবাসে, পাবলিক পছন্দ করে, সেই জিনিসটা দেখে রজনীকান্ত স্যার হচ্ছে উৎফুল্ল। তিনি এই জিনিসটা আশা করেননি, ফলত সেই জিনিসটার হওয়ার ফলে রজনীকান্ত চাটুর্য খুব উৎফুল্ল হয়ে ব্যাপারটাকে নিয়েছেন এবং খুব পজিটিভলি তিনি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছেন। এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে মরাহাতি সোয়ালা, তাহলে বুঝলেই মানুষ আমাকে এখনো ভালোবাসে, অর্থাৎ মানুষের ভালোবাসা এখনো অটুট আছে, এটা দেখে রজনীকান্ত চাটুর্য আশ্বস্ত হচ্ছে। তারপরে তারপরে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য যেটা রজনীকান্ত উপলব্ধি করছেন, যে যতক্ষণ তুমি স্টেজে দাঁড়িয়ে আছো ততক্ষণই তোমার কদর। স্টেজ থেকে নেমে গেলে পরে তোমার আর কদর কেউ করবে না। তো সেই স্টেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় অবধি কিন্তু তোমাকে, মানে তোমাকে স্টেজে যতক্ষণ দাঁড়িয়ে আছো ততক্ষণই তোমার কদর হবে, আদারওয়াইজ তোমার কদর হবে না। তো সেই জায়গায় তাকে স্টেজে দাঁড়িয়ে থাকতে হবে, স্টেজ থেকে নামলে পরে কিন্তু তার হবে না। গেল। তারপরে কি বলছো? আহ তারপর যে যার ঘরে যায়, তখন কে কার, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে। অর্থাৎ স্টেজ থেকে নেমে গেলে, অর্থাৎ জীবনের রঙ্গমঞ্চ থেকে একবার বাইরে চলে গেলে আর কেউ তোমার খোঁজ করে না। এটা যেমন স্টেজের ক্ষেত্রে বাস্তব, সেটা তেমন জীবনের ক্ষেত্রে বাস্তব। আমরা জীবনে মৃত্যুর পর আর আমরা কোনো মানুষকে মনে রাখি না। একজন মানুষের মৃত্যু হওয়ার পর সে কে, কি, কেন, সে আমরা সবাই ভুলে যাই। তার খুব নিকট আত্মীয় পরিজন কয়েকজন হয়তো মনে রাখে বা রাখে না, আর বাকি কেউই তাকে মনে রাখে না। যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণই কদর, স্টেজ থেকে নেমে গেলে পরে আর কোনো কদর নেই। গেল। তারপরে কি বলছে? বুড়ো মাতালটার আর খোঁজ কে করে বলুন তো? কেউই করে না। তখন আর কেউই বুড়ো মাতালের খোঁজ করে না, কারণ তখন আর বুড়ো মাতালের কদর কেউ করতে চায় না। কারণ বুড়ো মাতালের কদর ততক্ষণই যতক্ষণ সে অভিনয় করছে। অভিনয় যখন সে আর করছে না, স্টেজের বাইরে সাধারণ সে মানুষ যখন, তখন তার কোনো কদর নেই। অর্থাৎ যতক্ষণ তুমি ভালো অভিনয় করছো ততক্ষণই তোমার কদর আছে। তুমি যখন আর অভিনয় ভালো করতে পারবা না, তখন তোমার আর কোনো কদর নাই। এতক্ষণ অবধি যা পড়া হলো মোটামুটি বোঝা গেছে কি? আমায় একটু বলো। কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে, ডাউট থাকলে বলে ফেলো। আমি একটু ছোট্ট করে গলাটা রেস্ট দিই, নাহলে বকে বকে গলা ব্যথা হয়ে যাবে। 2 মিনিট রেস্ট, তোমরা দেখে নিয়ে বলো কোথাও কোনো ডাউট আছে কিনা।
বলো। বুঝতে পারছি না, শোনো তোমার কথা কেটে যাচ্ছে। হুম। আচ্ছা, বলছি। বলছি 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 অর্ধেক রাগ, কারণ তিনি ওই অবস্থায় ওই জায়গায় ওই মানুষকে দেখবেন তিনি বুঝতে পারেননি, ও প্রত্যাশা করেনি, ফলে তার উপর একটা হঠাৎ করে রাগ হয়ে গেল, ধুর আমি এখানে কেন। কিন্তু তারপরে যখন তিনি ভয় পেলেন, সে ভয় থেকে তিনি মিনতি করলেন, আর অবাক হওয়া থেকে রাগ করলেন, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। কি বলছো? কলম মানে চুলে কালি করা? দিলদার হচ্ছে নাটকের একটা চরিত্র, সেটা পরে যাচ্ছি। মানে নাটকের একটা বিশেষ চরিত্র হচ্ছে একটা দিলদার। সেই দিলদারের পাটে অভিনয় করছিল, তাই দিলদারের পোশাক পরে তিনি রয়েছে। মানে মনে কর নাটকে একটা ভিখিরির চরিত্র আছে, তাহলে সে ভিখিরির চরিত্রে অভিনয় করলে হচ্ছে যে পোশাকটা পরে থাকবে ভিখিরির মতো। এরকম দিলদার হচ্ছে একটা চরিত্র, সেই দিলদার চরিত্রে সে অভিনয় করছিল বলে তার পোশাকটা দিলদারের মতো। ঠিক আছে। প্রম্পটার মানে ওই যে বললাম, নাটকে যারা প্রম্পট করে, নাটক যখন চলে তখন নাটকের তো ডায়লগ গুলো মুখস্থ করে আসতে হয়, নাহলে পরে কি করে বলবে না। এ তো মানে নাটকের যে স্ক্রিপ্টেড ডায়লগ, সেই ডায়লগটা মুখস্থ করে রাখতে হয়। বা নাটকের মুখস্থ ডায়লগ তো লাইভ জনগণের সামনে বলতে গিয়ে যদি কেউ ভুলে যায়, তখন সে কি করবে? তখন ওই প্রম্পটার কি করে, নাটকের পুরো ডায়লগ গুলো, নাটকের স্টেজে দুদিক থেকে দুজন প্রম্পটার থাকে, তারা দুদিকে স্টেজ থেকে ডায়লগ গুলো পড়তে থাকে, আর যদি এরা ডায়লগ ভুলে যায়, তখন ওই ডায়লগের সঙ্গে তাল মিলিয়ে শুনে নিয়ে ডায়লগ দিয়ে দেয়। তো সেই যারাই নাটকের ডায়লগ গুলো পাঠ করতে থাকে তারা হচ্ছে প্রম্পটার। বোঝা গেল। আচ্ছা, আমরা তো 8 ঘন্টা দেরি থেকে শুরু করেছি, তো 8 ঘন্টা এখনো মানে আর 20 মিনিট মতো এখনো টানা যাবে নাকি ছেড়ে দিয়ে পরে এক্সট্রা পড়াবো, বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বলছো বুঝতে পারছি না। তোমার কথা কিছু বুঝতে পারছি না গো। বুঝতে পারছি না রুনিমা তোমার কথা।
আমি বলছি আমরা তো 8 ঘন্টা দেরিতে শুরু করেছি, সেই 8 ঘন্টা এখন আরো টানবো নাকি অন্য কোনো একদিন সেই 8 ঘন্টা পড়াবো, এটা বলো। তোমাদের এরপরে কি কারো পড়া আছে, পড়ালে সমস্যা হয় সেটা বলো, নাকি পরে পড়াবো? বুঝতে পারছি না কে কি বলছো, কিছুই বুঝতে পারছি না। এখনই পড়াবো, অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি 9:30-র মধ্যে ছেড়ে দেবো, অসুবিধা নেই। চলো, কি বলা হচ্ছে? গেল, যে যার ঘরে টরে গেল। এইখানে একটা কথা বলা হচ্ছে, তারপরে যে যার ঘরে যায়, সেই ভাই পুরো বোতলটার খোঁজ করে বলে, উঠুন, চলো রজনীবাবু, চলুন বাড়ি, বাড়ি বাড়ি যাবেন, কেউ বলে না। তো রজনীবাবুর আক্ষেপ যে সবাই এই বুড়ো মাতালের অভিনয় দেখে তারিফ করে, সবাই বুড়ো মাতালের অভিনয়ের প্রশংসা করে, কিন্তু কেউ তাকে অভিনয়ের পরে বলে না যে চলুন বাড়ি যাবেন, কেউ তাকে বলে না। তো এই যে তাকে বাড়ি যেতে না বলা, সেটা তার আক্ষেপ, যে কেউ তাকে ভালোবেসে স্নেহ করে বলে না যে বাড়ি চলুন। কিন্তু সবাই তার অভিনয় দেখে আনন্দ পায়, সবাই তার অভিনয় দেখে উৎফুল্ল হয়, কিন্তু কেউ তাকে সেই যত্নটা করে না, কেয়ারটা করে না। কালীনাথ, বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কেন? বাড়িতে কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে, একটু ভালো লাগে না বাড়িতে। যেন কালীনাথ, পৃথিবীতে আমি একা। এইখান থেকে আসল গল্প শুরু। কি বলছে? বলছে আহ, বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কিন্তু রজনীকান্ত বলছে, রজনীকান্ত চাটুর্য তখন বলছে যে আমার বাড়ি কোথায়, আমি কেন বাড়ি যাব? তো বলছে, বাড়ি কোথায় বাড়ি যাব, আপনি বাড়ি চিনতে মনে পড়ছে না বাড়ি কোথায়? মাতাল তো, তাই। বলছে, হ্যাঁ মনে তো পড়ছে, কিন্তু সেখানে আমি কেন যাব, আমার বাড়িতে তো ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ, কেন ভালো লাগে না, কিন্তু কি হবে বাড়ি ফিরে, একটুও ভালো লাগে না বাড়িতে। যেন কালীনাথ, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কোথাও কেউ নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা সঙ্গীহীন, তেমন। তো এই ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, এই শব্দটার সত্যি একটা বড় ব্যঞ্জন আছে। কিরকম বড় ব্যঞ্জন? ধুধু করা দুপুরবেলা মাঠে বাতাস যখন বয়, তখন বাতাসের সঙ্গে কিছুই থাকে না, কেউ থাকে না। বাতাস বইবে, এই বাতাস বইছে অনুভূতি পাওয়ার জন্য একটা মানুষকে তো থাকতে হবে, যে ওই বাতাসের বয়ে যাওয়ার অনুভূতিটা উপলব্ধি করতে পারবে, ফিল করতে পারবে। সেই দুপুরে যদি মাঠে কেউ না থাকে, তাহলে বাতাস যে বইছে সেই উপলব্ধিটা হবে না, সেই উপলব্ধিটা কেউ করতে পারবে না। তো সেই জন্য পরে ধুধু করা দুপুরে বাতাস যে বইছে, সেই বাতাসের বওয়ার উপলব্ধি এখানে করতে কেউ পারছে না। ফলত তাদের মনে হচ্ছে না যে কেউ সেখানে আছে। ফলত রজনীকান্ত জীবনে এমন একটা মানুষও নেই যে তার উপস্থিতি রজনীকান্ত উপলব্ধি করতে পারবে, যে হ্যাঁ এরকম একজন ব্যক্তি আছে রজনীকান্তের জীবনে। তো রজনীকান্তের জীবনে কেউ না থাকায় তিনি একেবারে সঙ্গীহীন অবস্থায় আছেন। তো সেই সঙ্গীহীন অবস্থায় থাকায় তার আফসোস হচ্ছে যে তার সাথে আদর করে কেউ একটা কথা বলে না, এমন কোনো লোক নেই। তার তার মরার সময় তার মুখে জল দেবে, এমন কোনো লোক নেই। কিন্তু তার জনপ্রিয়তা আছে, কিন্তু তার অভিনয় থেকে হাততালি আছে, কিন্তু তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষ কেউ নেই। তো এটা তার জীবনের একটা বড় আক্ষেপ, যে তার নিজের মানুষ, তার কাছের মানুষ কেউ নেই। সবাই তার ওই বাইরের বহিরঙ্গে মানুষ, কেউ তার অন্তরের মানুষ নয়। আর জানো, যখন এইসব কথা ভাবি তখনই ভয়ে বুকটা হিম হয়ে আসে। কেউ তখন দুটো ভালো কথা বলে, কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়, দেয় না। আমি কার, কে চায় আমাকে? কেউ চায় না। তো রজনীকান্তের আক্ষেপ হচ্ছে
যে কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে কাছে টানে না, কেউ তাকে আদর করে না, কেউ তার আদর করে বা ভালোবেসে হাত ধরে বিছানায় টেনে নিয়ে গিয়ে শুয়ে দেয় না, কেউ তাকে চায় না। এই আক্ষেপ রজনীকান্তের হচ্ছে। যেহেতু রজনীকান্তের এই একাকিত্ব, এই আক্ষেপ, সেই আক্ষেপ তাকে তার বাড়ি ফেরা থেকে বিরত রাখছে। এই আক্ষেপ তাকে তার গ্রিন রুমে, তাকে তার মঞ্চে রেখে দিচ্ছে, তাকে বাড়ি যাওয়া থেকে বিরত করছে, বাড়ি যাওয়াতে তাকে উৎসাহ প্রদান করতে পারছে না কোনোভাবেই। তারপরে তারপরে কি বলছে? পাবলিক তো আপনাকে ভালোবাসেন। রজনীকান্তকে বললো যে পাবলিক তো আপনাকে ভালোবাসে, আপনি কেন আক্ষেপ করছেন? পাবলিক তো আছে না, পাবলিক আপনাকে ভালোবাসে। রজনীকান্ত পাবলিক, এইবার একটু ব্যঙ্গে সুরে বলছে, এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে গিয়ে ট্রেনে ঘুম লাগাচ্ছে। পাবলিক এখন ঘুমাচ্ছে, পাবলিক এখন থিয়েটারের মঞ্চে নেই, পাবলিক এখন থিয়েটারের হলে নেই, তারা এখন ঘুমাচ্ছে। তো ঘুমন্ত পাবলিক কখনো আমাকে কদর করবে না। ঘুমন্ত পাবলিক তার পরিবারের কথা ভাববে, তারা কেউ আমার কথা ভাববে না। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘোরে আমাকে স্বপ্ন দেখছে? না, কখনোই না। আমাকে কেউ চায় না, আমার সংসার, বউ, ছেলে মেয়ে কেউ নেই, কিছুই নেই। তিনি ভীষণ রকম ভাবে একাকিত্ব বোধ করছেন, পাবলিকের ওপর তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, ফলত তিনি ভীষণ ভীষণ রকম ভাবে একাকিত্ব বোধ করছেন। কালীনাথ, তাই নিয়ে আমার মতো লোকের এত দুঃখ চাটুর্য মশাই? কালীনাথ বলছেন যে তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ কেন চাটুর্য মশাই? আপনার মতো লোকের তো এত দুঃখ হওয়া উচিত না। পাবলিক আপনাকে ভালোবাসুক না বাসুক তা নিয়ে আপনার কেন এত দুঃখ হবে? এইবার রজনীকান্ত বলছেন, দেখো কেন, আমিও তো মানুষ, রজনীকান্তও মানুষ, রক্ত মাংসের মানুষ, বাকি পাঁচজন মানুষের মতো রক্ত মাংসের মানুষ। আহ রক্ত মাংসের মানুষ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। তারপরে কি বলছো? তারপরে বলছো, আমারও তো পাঁচজনের মতো হাত পা আছে, আমারও তো শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সদ্বংশের পবিত্র রক্ত। রজনীকান্তের আক্ষেপ এইখানেই, বাকি সবাই মানুষ, রজনীকান্তও মানুষ। বাকি সমস্ত মানুষের যে অনুভূতিগুলো আছে রজনীকান্তেরও সেই অনুভূতি আছে। তাহলে বাকি পাঁচজন মানুষের বউ, ছেলে মেয়ে, ঘর সংসার, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, প্রিয়জন থাকতে পারে, রজনীকান্তের কেন থাকতে পারে না? রজনীকান্তের কেন নেই? এই নিয়ে রজনীকান্তের আক্ষেপ, এই নিয়ে তার প্রশ্ন। বিশ্বাস করো কালীনাথ, একটা উঁচু রাঢ় বংশে, রাঢ়ের একটা উঁচু প্রাচীন বংশে, প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। এ লাইনে আসার আগে পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। কি চেহারাই না ছিল আমার, ছোকরা বয়স তো, তখন চেহারা জেল্লা ছিল। তাও কাউকে তোয়াক্কা করতুম না, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আজকের 4 ডাবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। পুলিশের চাকরিতে রজনীকান্ত ঢুকেছিল তরুণ বয়সে, তরুণ বয়সে তিনি ছিলেন পুলিশের চাকরিতে। পুলিশের চাকরি ছেড়ে তিনি এলেন অভিনয়। তিনি পুলিশের চাকরি ছেড়ে চলে এলেন অভিনয়। তিনি অভিনয় কেন এলেন? পুলিশের চাকরি ছেড়ে দিয়ে। ভালো কথা। হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ, আমারও তো পাঁচজনের মতো হাত পা আছে, শিরায় শিরায় কি জল বইছে, আমার কি রক্ত বইছে না? সৎবংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, একটা উঁচু রায়ের, একটা উঁচু বংশে, রায়ের একটা প্রাচীন বংশে, ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিল। লাইনে আসার আগে তিনি পুলিশের চাকরিতে ঢুকেছিলেন, ইন্সপেক্টর অফ পুলিশের চাকরিতে। একটা চেহারা, জেল্লাদার চেহারা ছিল, ছোকরা বয়স, মনে শক্তি, শরীরে শক্তি, মনে সাহস, আজকে 4 ডাবল কাজ করতে পারতো। চাকরি ছেড়ে দিলেন। এমন অবস্থা শুরু করা গেল নাটক দিয়ে। সেসব কি তোমার মনে আছে? তখন কি নামটা কি ছিল, কি খাতির, কি প্রতিপত্তি? এসব দিনও যে কেমন করে ফুরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে। রজনীকান্তের জীবনে এই যে তার পুরনো দিন, তার ফেলে আসা জীবন, এই নিয়ে তার একটা বড়সড় আক্ষেপ রয়েছে। কেন? তিনি যে বয়সে চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন, সেই সময় তার যে অভিনয় দক্ষতা ছিল, কাজ করার ক্ষমতা ছিল, মনের জোর ছিল, সাহস ছিল, এক কথায় তার যে মানে ভেতরে একটা জোশ ছিল, সেই জোশটা তো এখন আর নেই। তখন মানুষ ভালোবাসতো, কিন্তু এখন আর মানুষ ভালোবাসে না। আর তার জীবনে যেহেতু কোনো মানে কাছের মানুষ নেই, ভালোবাসার মানুষ নেই, ফলত সেই একাকিত্বটা, সেই দুঃখটা, সেই আক্ষেপটা আরো প্রকট হচ্ছে, তার ক্রমশ প্রবল হচ্ছে সেই দুঃখ, একাকিত্ব, আক্ষেপগুলো। ভালো কথা।
জানো, আগে আমি বুঝতে পারিনি, হঠাৎ এই মাঝরাতে আমি যখন স্টেজের উপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, একটু আগে এই সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিল, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কি জীবন! এই অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি সব অক্ষর। আমি দেখলুম, কালীনাথ, আমি স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক সেই রকম স্পষ্ট একের পর এক পারো যদি দেখলুম আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। তো থিয়েটারের দেওয়ালের দিকে তাকিয়ে কালীনাথ চ্যাটার্জি তার ফেলে আসা জীবন, তার ফেলে আসা জীবনের কৈশোর, বার্ধক্য, তরুণ্য, যৌবন, প্রৌঢ় অবস্থা সবই দেখতে পাচ্ছে, এবং তার মনে হচ্ছে কে যেন তার জীবনের খাতাটাকে চোখের সামনে মেলে ধরেছে। অর্থাৎ তিনি তার জীবনের স্মৃতিচারণা করছেন, ফ্ল্যাশব্যাকে গিয়ে স্মৃতিচারণা করছেন। স্মৃতিচারণা সূত্রে তিনি দেখতে পাচ্ছেন তার জীবনের 45টা বছর। তিনি যেমন কারো কালীনাথের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছেন, সেরকম স্পষ্ট তার জীবনের ফেলে আসা 45টা বছর দেখতে পেয়েছেন। তো তার জীবনে একটা মেয়ে এসেছিল, তার জীবনে একটা প্রেম এসেছিল, সেই প্রেমের কথা বলা হচ্ছে। তার জীবনে একটা মেয়ে ছিল, একটা নারী ছিল, গেল একটা প্রেম, একটা মেয়ে। কালীনাথ, ঘুম পাচ্ছে, ঘুমাবেন? কালীনাথ বলছে, আপনি কি ঘুম পাচ্ছে? আপনি ভুল বকছেন, তো ঘুমাবেন? তো রজনীকান্ত ঘুমায় না, রজনীকান্ত বকে চলে। কি বলে, তখন আমার বয়স বেশি নয়, সবে লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বিশ্বাস করো। বেশ বড় লোকের মেয়ে, বেশ দেখতে সুন্দর ছিল মেয়েটা। বাপের পর টাকা পয়সা ছিল অঢেল। মেয়েটা যেমন ফর্সা, সুন্দর, ছিপছিপে, পরনের উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো। কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মাথায় কোথাও একটা আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লাগিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, ভাবলে তোমাকে বোঝাবো কেমন করে। এমন গভীর টানা টানা কালো চোখ, যে অন্ধকার রাতে একা ভাবলে মনে হচ্ছিল কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার! কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল! দাঁড়াও, ওর চুলগুলোর কথা তোমাকে একটু বুঝিয়ে বলি। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউয়ের কি আশ্চর্য শক্তি? কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি তোমার দৃষ্টিশক্তি থাকতো তোমার, তা দেখতে ওই রুশি রুশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় বাহারি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ তোমাকে ভাসিয়ে নিয়ে যাক? তো যাক, আমাকে উল্টে পাল্টে নিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি যেন হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আর একদিন একদিন তাকে সেই দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়ে ওঠে সুন্দর। সেই যে তার আমার দিকে অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাবো তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজে থেকে কোনো কথা বলতে হয়নি, ডেকে ডেকে মিথ্যে কথা, কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং সে এক ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি ছিল না, সামনে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার, নিজের উপর কত জোর ছিল। তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চল এবার বিয়ে করি। এমনি করে আর কতদিন থাকবো, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে গিয়ে বলি। গলার স্বর দুটো কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব ছাড়া। আর মনে আছে সে রাত্রিরে যে কি পাঠ করেছিল, কি যেন একটা বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে যায়। সেই রাত্রেই জীবনের প্রথম মুখ্য আহ, জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বলে, বাজে কথা। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথা, একটা ভাঁড় মোসাহেবের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আর বিশ্বাস করি না। পাবলিক মহোদয়,
আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক। যে যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল অনবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, ওই তো সেদিন অবধি আমার ঘরে, সব ঠিক আছে। কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে না কখনো। কেন জানো, ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে আমি কাউকে বিশ্বাস করি না। এই অংশটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, জীবন সত্য। কিরকম জীবন সত্য? যে একটা ছিপছিপে উঠতি বয়সের মেয়ে, সে উঠতি বয়সের মেয়ের প্রেমে পড়েছিল রজনীকান্ত, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। রজনীকান্তের আলমগীর চরিত্রের। এখন ঠিক আছে না এখনো কাটছে? আচ্ছা। আহ, আর তখন আলমগীরের অভিনয় করছেন রজনীকান্ত। সে এক অপূর্ব অভিনয়। সে অভিনয় থেকে একটি মেয়ে তার প্রেমে পড়লো, ভালো কথা। প্রেম থেকে ঘনিষ্ঠতা, প্রথমে আলাপ, ঘনিষ্ঠতা, প্রেম হলো। কিন্তু সামাজিক স্বীকৃতি বিয়ে সম্ভব নয়। কেন? কারণ সে থিয়েটার করে। থিয়েটার করে মানে তার নির্দিষ্ট ইনকাম নেই, রোজগারের নিশ্চয়তা নেই। তো রোজগারের নিশ্চয়তা ছাড়া কোনো মহিলা কোনো পুরুষকে বিবাহ করতে চায় না। এটা একটা সামাজিক সত্য। কারণ প্রত্যেক মহিলা একটা সিকিউরিটি চায়। তো সেই সিকিউরিটির জন্য একটা স্ট্যাবলিশড পুরুষ ছাড়া তারা বিয়ে করতে চায় না। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে তখন আমার বেশি বয়স না, উঠতি বয়স, আমার নিজের একটা ভেতরে একটা জোশ ছিল। সেই সময় তিনি এক প্রেমে পড়লেন একটি মেয়ে, সেই মেয়েটার কথা বলা হয়েছে, তার চোখের কথা বলা হয়েছে, অর্থাৎ মেয়েটার রূপ দেখে রজনীকান্ত মেয়েটির প্রেমে পড়েছিলেন। কিন্তু সেই রূপের মধ্যেই লুকানো ছিল আগুন, যে আগুনে রজনীকান্ত পুড়ে ছারখার হলেন। কিরকম? রজনীকান্তকে যখন বিয়ের কথা বলা হলো তখন কি বললেন, যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারবে কিন্তু বিয়ে করতে পারবে না। কারণ বিয়ে করতে গেলে, স্ট্যাবলিশ হতে গেলে স্ট্যাবলিশমেন্ট দরকার। থিয়েটারের মানুষের স্ট্যাবলিশমেন্ট নাই। তার আজ কাজ আছে, কাল কাজ নেই, আজ অভিনয় আছে, কাল অভিনয় নেই, অনিশ্চিত জীবন। তো অনিশ্চিত জীবনে যুক্ত থাকা মানুষকে সে বিয়ে করতে পারে না। সে ভালোবাসতেই পারে কিন্তু বিয়ে করতে পারে না। ভালোবাসা এক জিনিস আর বিয়ে করা এক জিনিস, দুটো আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে ভালোবাসবে কিন্তু বিয়ে করবে না। তো সেই দুঃখটা রজনীকান্ত প্রকাশ করছেন, যে সেই রাত্রে একটা বাজে হাসির বইতে পাঠ করেছিল, দর্শক হাততালি দিয়েছিল। তো তারপর থেকে যখন তাকে আর কেউ বললে যে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, রজনীকান্ত প্রচন্ড রকম ভাবে ক্ষুব্ধ হন। কারণ তিনি বুঝেছেন নাট্যাভিনয় কখনো একটি পবিত্র শিল্প নয়, এবং সেটাকে পবিত্র শিল্প বলে কেউ মানতে চায় না, কেউ না কখনো না। কারণ নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প বলে যারা বলে, সেটা প্রশংসা করার ছলে বলে না, সেটা জাস্ট গ্যাস খাওয়ানোর জন্য বলে। সেটা জাস্ট তারা কথার কথা বলে, যেহেতু পাবলিককে জাহির করতে হবে যে অমুককে আমি চিনি, অমুকের সাথে আমার পরিচয় আছে, এই বলে একটা নিজের খ্যাতি পরিচিতি বাড়ানোর চেষ্টা। সেই কারণেই নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এই সমস্ত কথা লেখা হয়, খবরের কাগজে প্রশংসা করা হয়, মেডেল দেওয়া হয়। কিন্তু একজন অভিনেতার যে বাস্তব স্বীকৃতি, সেই সামাজিক স্বীকৃতি, একজন সামাজিক মানুষ হিসেবে স্বীকৃতি, সেটা তাকে কেউ দেয় না। কেউ তাকে বিবাহ করতে চায় না, কেউ তার সঙ্গে থাকতে চায় না। তো যে মানুষটার সঙ্গে কেউ বিবাহ করতে চায় না, যে মানুষটার সাথে কেউ থাকতে চায় না, তার সামাজিক স্বীকৃতি মানে যার সেখানে ব্যক্তিগত সামাজিক স্বীকৃতি নাই, সেখানে অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়ে কি হবে? সে যতই হোক অভিনেতা, আলটিমেটলি সেটা একজন মানুষ। মানুষ হিসাবে মানবিক সত্তাগুলোর স্বীকৃতি যদি সে না পায়, তাহলে অভিনেতা হিসেবে সে কোন স্বীকৃতি পাবে, আর সেই স্বীকৃতি নিয়ে সে কি করবে? এই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো সেই প্রশ্নটাই, জল প্রশ্নটাই লেখক এই নাটকের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এবং এই যে প্রশ্নটা, এই যে সমস্যাটা, সেটা যদি সেই সময় ছিল এখন নেই তা নয়। এই সমস্যাটা যুগে যুগে আছে। এই সমস্যাটা একেবারে চিরন্তন। সেই চিরন্তন একটি সমস্যা নিয়েই লেখক এই নাটকে কথা বলেছেন। সেটা হলো এই একটি থিয়েটারে যুক্ত মানুষকে সবাই হাততালি দেয়, প্রশংসা করে, কিন্তু তার সঙ্গে সামাজিক স্বীকৃতি দেওয়া সম্পর্কে যেতে কেউ চায় না। কারণ তার রোজগারের একটা সুনিশ্চয়তা নেই। সামাজিক স্বীকৃতি দেওয়ার সম্পর্ক তখনই তার তৈরি করতে চায় যখন তাদের রোজগারের নিশ্চয়তা ছাড়া কেউ সামাজিক সম্পর্ক তৈরি করতে চায় না। বোঝা গেল? এই ছিল আমাদের এই পাঠটুকুর আলোচনার মূল বিষয়বস্তু। আজকে আর বেশি পড়াবো না, তাহলে আর শেষ করা যাবে না। আজকে এই অবধি পড়াবো। এবার তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমায় করো, আমি বলছি, তোমাদের উত্তর দিচ্ছি।
কারোর কি কোনো প্রশ্ন আছে বাবু? বলো। সাত্তকী, এই হলো শান্তনু, শুভমদা সামনে আছে, আর এইসব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আশেপাশে প্রকৃতি পরিবেশ, বাজে কথা বলা যাবে না। টাটা বাই, টাটা, একদম একদম, বাই বাই বাই, এই যে টাটা বাই, টাটা, একদম টাটা বাই, টাটা কাট কাট, টাটা বাই। বলো বাবা, কোনো প্রশ্ন আছে কিনা বলো। বাবু কোনো প্রশ্ন আছে বলো। আচ্ছা, হয়েছে দেখা, বলো। দেখা হয়েছে, বলো তাহলে এবার শুনি।
কোনো সমস্যা আছে কি কারো? কোনো সমস্যা? আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে আবার পড়বে, ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখবে। যদি কোনো সমস্যা মনের মধ্যে জাগে, রেকর্ডে কমেন্ট করে জানাতে পারো, আমায় পার্সোনাল মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো, বা পরের দিন ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আজকের ক্লাস আপাতত এই অবধি। তোমরা সবাই সাবধানে থেকো। ঠিক আছে? চলো, টাটা।